আমার সকল প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জীবনানন্দ দাশের শিকার কবিতা নিয়ে। দ্বাদশ শ্রেণীর পাঠ্যপুস্তকে এই কবিতাটি রয়েছে এবং রয়েছে এসএসসি এসএলএসটি তে এবং রয়েছে ডব্লিউবি সেট এবং ইউজিসি নেটেও কিন্তু এই কবিতা রয়েছে। আজকে আমরা কিন্তু এই বিষয় নিয়ে মনোজ্ঞ আলোচনা করার চেষ্টা করব। এই যে শিকার কবিতাটি, এই শিকার কবিতাটি লিখেছেন জীবনানন্দ দাশ। এই জীবনানন্দ দাশ 1899 খ্রিস্টাব্দে বাংলাদেশের বরিশালে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন এবং পিতা ছিলেন সত্যানন্দ দাশ এবং মাতা কুসুম কুমারী দেবী। কারণ তোমরা প্রত্যেকে একটা কবিতার লাইন জানো, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। সেই কুসুম কুমারী দেবীরই লেখা কিন্তু, অর্থাৎ জীবনানন্দ দাশের মাই কিন্তু হলেন এই কবিতার পংক্তির কিন্তু লেখিকা। এই যে জীবনানন্দ দাশ, তিনি কিন্তু মৃত্যুবরণ করেছিলেন 1954 খ্রিস্টাব্দে কলকাতাতে। কারণ তিনি দেশভাগের সময় এই বাংলাদেশ ছেড়ে তিনি কিন্তু কলকাতায় চলে আসেন এবং সব থেকে একটা বিষয় যে বাংলা সাহিত্যের এমন কোনো কবি বা সাহিত্যিক নেই যিনি এমন ভাবে মারা গিয়েছিলেন, অর্থাৎ জীবনানন্দ দাশ যেমন ভাবে মারা গিয়েছিলেন। এই জীবনানন্দ দাশ কিন্তু ট্রাম দুর্ঘটনায় মারা গিয়েছিলেন, তোমরা প্রত্যেকে জানো। এবং এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন চাকরি বাকরি পরীক্ষাতে আসে যে কোন কবি ট্রাম দুর্ঘটনায় মারা গিয়েছিলেন, অর্থাৎ জীবনানন্দ দাশ কিন্তু ট্রাম দুর্ঘটনায় কিন্তু মারা গিয়েছিলেন। অর্থাৎ সালটা কত বললাম, 1954 খ্রিস্টাব্দে। এবং দেশপ্রিয় পার্কের সামনে সম্ভবত 14ই অক্টোবর তিনি অ্যাক্সিডেন্ট হয়েছিলেন সেই দেশপ্রিয় পার্কের সামনে বৈকাল বেলার দিকে। এবং 22শে অক্টোবর তিনি কিন্তু মারা গিয়েছিলেন 11টা 35 মিনিট নাগাদ, রাত্রি 11টা 35 মিনিট নাগাদ শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে। এই জীবনানন্দ দাশ সম্পর্কে যদি জানতে যাই তাহলে এই জীবনানন্দ দাশ যেমন একজন প্রখ্যাত এবং বিখ্যাত কবি, তেমন তিনি একাধারে একজন শিক্ষক এবং অধ্যাপকও বটে। এবং এই জীবনানন্দ দাশ ছিলেন একজন প্রাবন্ধিক, কারণ জীবনানন্দ দাশের একটি উল্লেখযোগ্য বিখ্যাত প্রবন্ধ হচ্ছে কবিতার কথা। এবং এই জীবনানন্দ দাশ তার জীবনকালে বেশ কিছু কাব্যগ্রন্থ রচনা করেছিলেন। তার প্রথম যে কাব্যগ্রন্থ সেটা হচ্ছে ঝরা পালক। প্রথম সালটা হচ্ছে 1927, অর্থাৎ ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বেলা অবেলা কালবেলা, সাত্রী তারা তিমির, বনলতা সেন, রূপসী বাংলা প্রভৃতি তিনি কিন্তু কাব্য রচনা করেছিলেন। এবং আমাদের যে আজকের যে কবিতাটি রয়েছে, আমাদের কবিতার যে আলোচ্য বিষয়টা রয়েছে শিকার, সেটা বোঝানোর আগে জীবনানন্দ দাশের কবিতার শৈলী বা বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের কিছু জানতে হবে। এই যে জীবনানন্দ দাশ, আমরা প্রত্যেকে জানি যে তাকে প্রকৃতি প্রেমী কবি বলা হয়ে থাকে এবং রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং তাকে চিত্ররূপময়তার কবি বলে কিন্তু আখ্যা দিয়েছিলেন। এবং এই যে অন্নদা শঙ্কর রায়, তিনি কিন্তু আখ্যা দিয়েছিলেন শুদ্ধতম কবি হিসাবে এই জীবনানন্দ দাশকে। এবং এই জীবনানন্দ দাশ সত্যি প্রকৃতি প্রেমী কবি, চিত্ররূপময়তার কবি এবং প্রকৃতি প্রেমী কবি এবং শুদ্ধতম কবি। এই জীবনানন্দ দাশের কবিতা যদি আমরা দেখতে যাই, তার অন্যান্য কাব্যগ্রন্থে যে কবিতাগুলো রয়েছে এবং তার কবিতাগুলো যদি আমরা পড়তে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে তার কবিতার মধ্যে বেশ কিছু কমন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। অর্থাৎ তার কবিতার মধ্যে যেমন 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে প্রকৃতি, অর্থাৎ প্রকৃতি তার কবিতার মধ্যে কিন্তু ফুটে উঠবে, এটা একদম কমন বিষয়। অর্থাৎ প্রকৃতির বাইরে গিয়ে তিনি কবিতা কিন্তু খুবই কমই লিখেছেন। যদিও তার কবিতার বিষয়বস্তুর মধ্যে আমাদের পৌরাণিক ইতিহাসও ফুটে উঠেছে। যদি আমরা আরো অন্যান্য কবিতাগুলো যদি পড়তে যাই তাহলে খুব কম কবিতার মধ্যে পৌরাণিক ইতিহাস ফুটে উঠেছে। কিন্তু তার কবিতার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি প্রকৃতি, অর্থাৎ প্রকৃতিকে নিয়ে তিনি কিন্তু কবিতা রচনা করে থাকেন। এবং দ্বিতীয় বৈশিষ্ট্য যদি বলি যে তার কবিতার দ্বিতীয় বৈশিষ্ট্যটা আসলে কি, তাহলে তার কবিতার দ্বিতীয় বৈশিষ্ট্য আমরা যদি দেখতে যাই তাহলে কিন্তু দেখতে পাবো একদম সাদামাটা সহজ সরল ভাষায় কিন্তু তিনি কিন্তু তার কবিতাগুলোকে রচনা করেছেন। এবং এবং তার কবিতার যদি আর কিছু বৈশিষ্ট্য যদি দেখতে যাই তাহলে কিন্তু তার কবিতার মধ্যে আমরা দেখতে পাবো যে উপমার ব্যবহার, তিনি কিন্তু উপমা অলংকারে কিন্তু ব্যবহার করেছেন। উপমা ছাড়া তিনি কিন্তু কোনো কথাই কিন্তু বলেন না। এই উপমাতে আমরা কিন্তু দুটো বিষয়কে লক্ষ্য করতে পারি। অর্থাৎ উপমা দুটো বিষয়কে নিয়ে গঠিত, একটা হচ্ছে উপমেয়, একটা হচ্ছে উপমান। অর্থাৎ উপমেয় এবং উপমান। উপমেয়টা কি, অর্থাৎ যাকে তুলনা করা হয় তাকে বলা হয় উপমেয় এবং যার সঙ্গে তুলনা করা হয় তাকে বলা হয় উপমান। আমি যদি বলি যে তোমার মুখটা চাঁদের মতো সুন্দর, তাহলে তোমার মুখটা কি, তোমার মুখটা হচ্ছে উপমেয়। এবং চাঁদটা কি বললাম,
চারটা হচ্ছে উপমান এবং সৌন্দর্যটা সাধারণ ধর্ম। আমরা যদি উপমা অলংকার পড়তে যাই তাহলে কিন্তু আমরা সেই অলংকার শাস্ত্র পড়তে গেলে কিন্তু আমরা জানতে পারবো তাহলে যাকে তুলনা করা হয় তা হচ্ছে উপমেয় এবং যার সঙ্গে তুলনা করা হয় তাকে বলা হয় উপমান। তাহলে এই এই উপমা এই উপমা অলংকারের ব্যবহার কিন্তু জীবনানন্দ দাশের কবিতায় কিন্তু বিশেষ করে কিন্তু ধরা পড়ে। এই যে এরকম বেশ কিছু বৈশিষ্ট্য নিয়েই কিন্তু জীবনানন্দ দাশ কিন্তু তার কবিতা এবং কাব্যগুলোকে রচনা করেছেন। এবং চলে আসি, এই কবিতাটাও কিন্তু তার ব্যতিক্রম নয়, অর্থাৎ শিকার কবিতাটাও তার ব্যতিক্রম নয়। এবং দেখো এই যে কবিতাটির উৎস, অর্থাৎ এই কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে, এই কবিতার উৎস নিয়ে একটা মত পার্থক্য বা মত ঐনক্য থাকলেও কিন্তু আমি আজকে ব্যাপারটাকে ক্লিয়ার করে দেবো যে এই কবিতাটি আসলে এর উৎসটা কোথায়। কারণ অনেকেই কিন্তু বলে থাকেন যে এই কবিতা বর্ণতা সেন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, অনেকে বলে থাকেন মহাপৃথিবী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, কিন্তু আসলে কিন্তু কোথা থেকে নেওয়া হয়েছে, আসলে কিন্তু এই কবিতাটি প্রথমে কিন্তু 1343 বঙ্গাব্দে বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকায় আশ্বিন সংখ্যায় কিন্তু এটা প্রকাশিত হয়। প্রকাশিত হওয়ার পরে জীবনানন্দ দাশের এই কবিতাটি প্রথম স্থান পায় বনলতা সেন কাব্যগ্রন্থে। বনলতা সেন কাব্যগ্রন্থে মোট 12টি কবিতা ছিল, তার মধ্যে 10 নম্বর কবিতা হচ্ছে এই শিকার কবিতাটি, এবং পরবর্তীকালে মহাপৃথিবী কাব্যগ্রন্থে কিন্তু স্থান পেয়েছিল। কারণটা হচ্ছে কি, কারণ এই বনলতা সেন কাব্যগ্রন্থ হচ্ছে 1942 রচনা এবং মহাপৃথিবী কাব্যগ্রন্থ রচনা করা হয়েছিল 1944-এ। অর্থাৎ 1942-এ বনলতা সেন কাব্যগ্রন্থে স্থান পেলেও পরবর্তীকালে কিন্তু এই কবিতাটি মহাপৃথিবী কাব্যগ্রন্থেও কিন্তু স্থান পায়। সেক্ষেত্রে যদি এটা পড়ে যে শিকার কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, তাহলে কিন্তু আমাদের কিন্তু প্রথম প্রকাশ দ্বিতীয় প্রকাশ বলতে হবে, এবং আমাদের যদি অ্যাকুরেট যদি বলতে চাই তাহলে কিন্তু আমরা বলতেই পারি যেটি মহাপৃথিবী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আমি আগেই বলেছি বনলতা সেন কাব্যগ্রন্থের প্রকাশকাল 1942 আর মহাপৃথিবী কাব্যগ্রন্থের প্রকাশকাল 1944, যে ক্ষেত্রে পরবর্তীকালে একটা শেষ সংস্করণে কোথায় স্থান পেয়েছিল, এটা হচ্ছে সব থেকে সাহিত্যের মূল আলোচ্য জায়গা। তাহলে এই যে উৎস নিয়ে আমাদের যে কথা তা কিন্তু আমরা বেরিয়ে পড়লাম। এবার চলে আসছি এই শিকার কবিতা নিয়ে। এই শিকার কবিতায় বিষয়বস্তুটা আসলে কি, শিকার কবিতায় কি রয়েছে, এই শিকার কবিতায় আর আমরা এই শিকার কবিতায় কি কি পাবো। এই শিকার কবিতায় আসলে শিকার মানে বুঝতে পারছো যে এই শিকার মানে কি, অর্থাৎ এই শিকার অর্থাৎ তালব্যস্বয় হস্যি কয়াকার শিকার আর দন্তস্ব বফলা দীর্ঘি কয়াকার শিকার, এই ওই শিকার এবং এই শিকার, অর্থাৎ তালব্যস্বয় হস্যি কয়াকার শিকার, এই শিকার মানে কোনো কিছুকে বশে আনা, কোনো কিছুকে শিকার করা, নিজের আয়ত্তে নিয়ে আসা। যদি আমি বলি এটাকে একটু ব্যাখ্যা করে বলি, তাহলে আমি বললাম যে আমি কিন্তু ছাগলটাকে শিকার করেছি, মানে ছাগলটাকে আমার নিজের বশে নিয়ে আসছি। আরেকটা যে শিকার বললাম দন্তস্বয় বফলা দীর্ঘি কয়াকার শিকার, এই শিকার মানে কি, এই শিকার মানে মেনে নেওয়া, বললাম ভাই আমি ভুল করেছি, এটা আমি স্বীকার করে নিচ্ছি। তাহলে এই যে কবিতা শিকার, এই শিকার মানে হচ্ছে কি কি বললাম, কোনো কিছুকে নিজের আয়ত্তে নিয়ে আসা, কোনো কিছুকে বধ করা, বধ করে নিজের আয়ত্তে নিয়ে আসা। তাহলে আমরা যদি দেখতে যাই তাহলে এখানে কিন্তু নিশ্চিত কোনো কিছুকে শিকার করার বিষয় রয়েছে, কোনো পশু হোক, কোনো প্রাণী হোক, কোনো পাখি হোক, একটা ব্যাপার তো রয়েছে নিশ্চিত। আমরা কিন্তু এই শিকার কবিতায় আমরা কিন্তু পাবো একটি সুন্দর বাদামি হরিণকে শিকারের কথা কিন্তু আমরা পাবো। দেখো এই যে কবিতা, এই কবিতার মধ্যে আমাদের কিন্তু দুটো ভোরের উল্লেখ রয়েছে, অর্থাৎ দুটো ভোরের উল্লেখ রয়েছে এই কবিতায়, এবং দুইবার আগুন জ্বালানোর কথা বলা হয়েছে। প্রশ্ন আসতে পারে শিকার কবিতায় কটি ভোরের উল্লেখ আছে, দুটি ভোরের উল্লেখ আছে। শিকার কবিতায় কবার আগুন জ্বালানোর কথা বলা হয়েছে, দুইবার আগুন জ্বালানোর কথা বলা হয়েছে। এই একটা অনেকের মনে প্রশ্ন থাকে যে স্যার দুটো ভোর কি একদিন পরের, মানে আজকে একটা ভোর আবার আগামীকালকের একটা ভোর, না, এই ভোরটা ধরে নিতে পারো 1 দশক কিংবা 2 দশক পরের ভোর, 1 দশক কিংবা 2 দশক পরের ভোর। কারণ
এই শিকার কবিতায় কবি কিন্তু দুটি ভোরের বৈপরীত্য দেখাতে চেয়েছেন। বৈপরীত্য মিন্স কি? পার্থক্য দেখাতে চেয়েছেন। বড় প্রশ্ন আছে যে শিকার কবিতায় দুটি ভোরের মধ্যে যে বৈপরীত্য দেখা দিয়েছে তা আলোচনা করো। তাহলে এটা কিন্তু ভাবলে হবে না যে একদিন পরের ভোর আর একটা ভোর, অর্থাৎ এটা কিন্তু 1 দশক কিংবা 2 দশক পরের একটা ভোর। কবি কিন্তু সেটা আইডেন্টিফাই করেননি, কিন্তু দুটি ভোরের মধ্যে যে একটা বিস্তর ফারাক, বিস্তর পার্থক্য তা কিন্তু দেখাতে চেয়েছেন। আমরা যেমন কোনো ঘটনা, কোনো ইতিহাস যদি ধরে নাও, এখন সাধারণ মানুষের উপরে কোনো মানুষ অত্যাচার করছে, বা বাবা ছেলের কথা বাবা শুনছে না, বাবার কথা ছেলে শুনছে না, তো বাবার কথা যখন ছেলে শুনছে না তখন বলে যে দেখ, গত 10 বছর 20 বছর আগে ছেলেপিলেরা বাবার কথায় উঠতে বসতো, আজকে শুনে না। তার মানে এখানে কি দেখাতে চাইলো? সে মানুষটা কিন্তু গত 10 বছর বা 15 বছর বা 20 বছর বা 30 বছর আগের একটা ইতিহাসের বৈপরীত্য। তখন বাবা আর ছেলের সম্পর্ক কেমন ছিল, আজকে বাবা এবং ছেলের সম্পর্কটা কেমন রয়েছে। শিকার কবিতায় কবি কিন্তু সেই গত 1 দশক কিংবা 2 দশকের আগের একটা ভোরের বর্ণনা দিতে চেয়েছে। আবার পরবর্তীকালে তিনি কিন্তু আরেকটি ভোরের বর্ণনা দিয়েছেন যে দুটি ভোরের মধ্যে কি তফাৎ রয়েছে, পার্থক্য রয়েছে, বৈপরীত্য রয়েছে। এই যে শিকার কবিতা, এই শিকার কবিতায় আমরা যদি দেখতে যাই তাহলে আমরা বললাম দুইবার আগুন জ্বালানোর কথা বলা হয়েছে, দুটি ভোরের কথা রয়েছে। এই প্রথম ভোর বলতে পারি কিংবা প্রথম আগুন জ্বালানোর কথা বলতে পারি, যে প্রথম ভোর হচ্ছে জীবন দানের প্রতীক, বা প্রথম আগুন জ্বালানো হচ্ছে জীবন দানের প্রতীক। দ্বিতীয় ভোর বা দ্বিতীয় আগুন জ্বালানো হচ্ছে জীবন হননের প্রতীক। কেন বললাম জীবন হননের প্রতীক? হনন মানে কেড়ে নেওয়া, একটা জীবনকে কেড়ে নেওয়া। আমরা কবিতাটা পড়লেই বা কবিতাটা দেখলেই বুঝতে পারবো যে প্রথম ভোরে দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বালিয়েছে তাদের কি করার জন্য? তারা কিন্তু তাদের শরীরটাকে রাখবার জন্য, উষ্ণ রাখবার জন্য, গরম রাখবার জন্য, গরম করবার জন্য। কিন্তু দ্বিতীয় ভোরে যখন আমরা দেখেছি আগুন জ্বালানোর, আবার আগুন জ্বললো আবার, তখন কিন্তু দেখেছি যে উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো। তাহলে দেখো, প্রথম ভোরে দেশওয়ালিরা, দেশের সাধারণ মানুষেরা তারা কি করছে? তারা কিন্তু তাদের প্রাণটাকে বাঁচিয়ে রাখার জন্য তারা কিন্তু সেঁক নিচ্ছে, আগুন পড়ছে, তাদের জীবন দান করছে সেই আগুন, সেই ভোর। কিন্তু দ্বিতীয় ভোরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আরেক আগুন কিন্তু কি করছে, একটি হরিণের মাংস তৈরি করছে, একটা জীবন কেড়ে নিচ্ছে। সেই জন্যই বললাম প্রথম ভোর বা প্রথম আগুন জ্বালানো জীবন দানের প্রতীক, দ্বিতীয় ভোর বা দ্বিতীয় আগুন জ্বালানো হচ্ছে জীবন হননের প্রতীক। আরেকটা বড় প্রশ্ন, এই শিকার কবিতায় আমরা কোন ঋতুর কথা পাই? শিকার কবিতায় কিন্তু আসলে অনেকে বলে থাকেন যে হেমন্ত ঋতুর কথা আছে, কিন্তু একদম না। শিকার কবিতাটাকে যদি আমরা ভালো করে পড়ি তাহলে বুঝতে পারবো শিকার কবিতায় কিন্তু শীত ঋতুর কথা আছে। কারণটা হচ্ছে, কবিতার একটা লাইনে আমরা পাবো, হিমের রাতে শরীর উম্মা রাখবার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে, অর্থাৎ শীতকালের কথা আছে। গতানুগতিক বাজার চলতি নোট বই যদি আমরা ফলো করি তাহলে কিন্তু আমরা ভুল ভ্রান্তি পেতে পারি। কারণটা হচ্ছে, আরেকটা আপনাকে আমি রেফারেন্স করতে পারি, ছাত্রদেরকে রেফার করতে পারি, যদিও বইটা বাজারে অ্যাভেলেবল নয়। জীবনানন্দ দাশের কবিতার হাড় মাংস বলে একটা বই রয়েছে, সেখানকার ব্যাখ্যা পড়লে খুব স্পষ্ট শিকার কবিতা নিয়ে বেশ কয়েক পাতা ব্যাখ্যা রয়েছে, প্রায় 8 থেকে 10 পাতা ব্যাখ্যা রয়েছে। সে ব্যাখ্যা পড়লেই ব্যাপারটা স্পষ্ট হয়ে যাবে। তাহলে শিকার কবিতাটি কিন্তু শীত ঋতুতে লেখা। এই কবিতাটাকে যদি আমরা দেখতে যাই তাহলে আমরা কি দেখতে পাবো? শিকার কবিতায় প্রথম ভোরের একটা দৃশ্য রয়েছে আর দ্বিতীয় ভোরের একটা দৃশ্য রয়েছে। শিকার কবিতায় প্রথম ভোরে আমরা যেটা দেখতে পাবো, কবিতাটা প্রথম শুরু হয়েছে ভোর নামক শব্দবন্ধ দিয়ে। কবিতার প্রথমেই বলছেন যে ভোর আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল। আমি কবিতা
বিষয়টাকে আলোচনা করার চেষ্টা করছি। কবিতাকে একটা পজিশনে বুঝতে হবে। কবিতাটাকে যদি আমি কয়েকটা পজিশন বলে দিচ্ছি, যদি পজিশনটা মনে রাখতে পারো তাহলে তুমি কবিতা বুঝে যাবে। প্রথম স্তবকে কবি প্রথমে কি করছেন, প্রথমেই আকাশের দিকে তিনি কিন্তু তাকাচ্ছেন। কোন দিকে তাকাচ্ছেন? আকাশের দিকে, ভোরের সময়। এটা একটা ক্লিয়ার করা উচিত, ভোরটা কি স্যার? ভোর কাকে বলে? ভোর হচ্ছে রাত্রির অন্তিম লগ্ন এবং সকালের প্রাক মুহূর্তকে আমরা বলি ভোর। বিশেষ করে একটা ব্যাপার খুব স্পষ্ট বুঝতে পারবে ভোর আমরা কাকে বলি, বিশেষ করে যে সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষরা রয়েছে, যখন তারা ফজরের নামাজ পড়ে বেরোয় সেই সময়টা কি বললাম, রাত্রির অন্তিম লগ্ন এবং সকালের প্রাক মুহূর্তটাকে আমরা বলি ভোর। এই ভোরের সময় কবি জীবনানন্দ দাশ খোলা আকাশের নিচে তিনি দাঁড়িয়ে আছেন, তিনি আকাশের দিকে তাকাচ্ছেন। আকাশের দিকে তাকিয়ে কবি লক্ষ্য করছেন যে আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল। অর্থাৎ আকাশের রংটাকে তিনি ঘাস ফড়িংয়ের দেহের সঙ্গে তুলনা করছেন। আমি বলেছি জীবনানন্দ দাশ তার কবিতার মধ্যে উপমা অলঙ্কারে ব্যবহার করেছেন, অর্থাৎ তিনি আকাশের রংকে ঘাস ফড়িংয়ের দেহের সঙ্গে তুলনা করছেন। কোমল নীল সাধারণ ধর্ম। তাহলে দেখো, এবং তারপরে তিনি কি করছেন, তিনি আকাশের দিক থেকে মুখটা নিচে নামিয়ে তিনি কি করছেন, তিনি কিন্তু সামনের দিকে তাকাচ্ছেন, চারিদিকে তাকিয়ে তিনি বলছেন যে চারিদিকে পেয়ারা আর নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। তার মানে কবি প্রথমে আকাশের দিকে তাকিয়ে আকাশের রঙের বর্ণনা দিলেন, আকাশের বর্ণনা দিলেন, তারপরে তিনি চারিদিকে পেয়ারা এবং নোনার গাছের বর্ণনা দিলেন। সে নোনা আতা, পেয়ারা এবং নোনা আতার কথা বললেন। তারপর আবার কবি আকাশের দিকে তাকালেন, পোজগুলো মনে রাখো, আবার আকাশের দিকে তাকালেন। আকাশের দিকে তাকিয়ে কবি কিন্তু কি করলেন, একটি তারাকে লক্ষ্য করলেন। সেই তারাটি এখনো কিন্তু এই ভোরের বেলাতে কিন্তু জজল্যমান অবস্থায় রয়েছে। কবি বলছেন আকাশে এখনো একটি তারা রয়েছে। সে তারাটি আসলে কোন তারা? সে তারাটি হচ্ছে শুকতারা বা শুক্র গ্রহ। আবার কবি কি করলেন, প্রথমে কবি কি বলেছি, প্রথমে আকাশের দিকে তাকালেন, তারপরে চারিদিকে তাকালেন, তারপর আবার আকাশের দিকে তাকালেন, এবার কবি কি করলেন, এবার নিচের দিকে তাকাচ্ছেন, মানে মাটির দিকে তাকাচ্ছেন। মাটির দিকে তাকিয়ে কবি লক্ষ্য করছেন যে দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। কিসের জন্য? এই হিমের রাতে, এই শীতের রাতে শরীরটাকে রাখবার জন্য, উষ্ণ রাখবার জন্য, গরম রাখবার জন্য। এবং তারপরে আমরা দেখতে পাই যে কবি ভোরের এই সমস্ত বর্ণনা দেওয়ার পরে কিন্তু আমরা দেখতে পাই যে কিন্তু কি হয়ে গেছে, সকাল হয়ে গেছে। ভোরের পরে সকালের একটা পরিবেশ দেখাচ্ছেন কবি। কবি দেখছেন যে তারা যে আগুনটা জ্বেলেছিল, তারা কি দিয়ে আগুনগুলো জ্বেলেছিল দেশওয়ালিরা? তারা কিন্তু আগুন জ্বেলেছিল অসত্য পাতাকে দুমড়ে মুচড়ে, এবং সে আগুনের রং কি নেই, সে আগুনের রংটা কিন্তু আর মোরগ কুমকুমের মতো নেই। আগুন যে তারা জ্বেলেছিল, আগুনের রংটা ছিল মোরগ ফুলের মতো লাল আগুন। যে আগুনটা জ্বেলেছিল দেশওয়ালিরা, সেটা হচ্ছে মোরগ ফুলের মতো লাল আগুন। কিন্তু সূর্যের আলো পড়ে সে আগুনটা কিন্তু আর কিসের মতো নেই, কুমকুমের মতো নেই, সিঁদুরের মতো নেই। কবি বলছেন হয়ে গেছে রোগা শালিকে হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। রোগা শালিক পাখি অসুস্থ হলে যেমন তাকে কি দেখায়, ঝিমানো দেখায়, ফ্যাকাশে দেখায়, তেমন আগুনের রং সূর্যের আলো পড়ে ফ্যাকাশে হয়ে গেছে। এবং তিনি সেই সকালের কিন্তু বর্ণনা দিচ্ছেন। এবং পরের স্তবকে, অর্থাৎ পরের যে ভোরে কবি কিন্তু বর্ণনা দিচ্ছেন সেই সুন্দর বাদামি হরিণটির বর্ণনা। সে সুন্দর বাদামি হরিণটি
সেই নক্ষত্রহীন সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে বেরিয়েছে। একটা ভোরের জন্য সে অপেক্ষা করছিল, কারণ ভোর ভোর হলে তাকে কি করতে পারবে? ভোর হলে সে চিতাবাঘিনীর হাত থেকে রক্ষে পাবে। কারণ দ্বিতীয় ভোরে আমরা দেখতে পাচ্ছি, আমি আগে বলেছি, একটা বৈপরীত্য আছে, একটা পৃথক একটা অবস্থান রয়েছে। অর্থাৎ চিতাবাঘিনী তাড়া করছে কাকে? সুন্দর বাদামি হরিণকে। এবং সে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বেড়াতে বেড়াতে সে ভোরের জন্য অপেক্ষা করছিল। কোন রকমে সেই সুন্দর বাদামি হরিণটি চিতাবাঘিনীর হাত থেকে রক্ষে পায়। এবং দেখো, বারবার করে বলছি, চিতাবাঘ নয়, চিতাবাঘিনী। কাকে তাড়া করছিল? কাকে তাড়া করছিল? সুন্দর বাদামি হরিণকে তাড়া করছিল। এই যে দেখো, এবং সে হরিণটি কিন্তু প্রাণ রক্ষে পায়, সে কিন্তু বেঁচে যায়। কিন্তু যে ক্ষেত্রে সারা রাত সে কি করেছে? সুন্দরী বন থেকে মেহগুনির বনে ঘুরে ঘুরে বেরিয়েছে চিতাবাঘিনীর হাত থেকে বাঁচতে, সেক্ষেত্রে সে প্রচন্ড ক্লান্ত হয়ে পড়েছে। তার জন্য সে কি করেছে? সে কিন্তু নদীর পাশে একটা নদী, সেই তীক্ষ্ণ শীতল ঢেউ সে গিয়ে নেমেছে। এবং সে মনে মনে ভেবেছিল যে সে চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচাতে পেরেছে। এবার সে কি করবে? হরিণীর পর হরিণীকে সে চমক লাগিয়ে দেবে। কে ভেবেছিল? সুন্দর বাদামি হরিণটি ভেবেছিল যে হরিণীর পর হরিণীকে সে চমক লাগিয়ে দেবে, কারণ সে সাহসে, সাধে, সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগাতে চেয়েছিল। কারণ সে বাঁচাতে পেরেছে নিজেকে, নিজের ক্ষমতা, নিজের নিজের বলবানতা সে জাহির করবার জন্য সে ভেবেছিল যে সে কিন্তু হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেবে। তার ক্লান্তি মোচন করবার জন্য সে কি করলো? সে নদীর পাড়ের সে কিন্তু সে কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাসগুলো ছেড়ে ছেড়ে খেলো, তার ক্ষুধা নিবারণ করলো সে সুন্দর বাদামি হরিণটি। তারপরে সে নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নেমে গেল। নেমে যাওয়ার পরে সে স্রোতের মতো একটা আবেগ দিতে চেয়েছিল, নিজেকে একটা আনন্দ দিতে চেয়েছিল। কিন্তু হঠাৎ করে একটা অদ্ভুত শব্দ শোনা গেল। সেই শব্দটা কিসের? সেই অদ্ভুত শব্দটা হচ্ছে সে শিকারীর বন্দুক থেকে গুলি ছোড়ার শব্দ। এই নাগরিক সভ্যতার যে শিকারী, সে কি করেছে? সে কিন্তু সে হরিণটিকে গুলি করেছে। গুলি করার শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে, গুলির পর পরে নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে গেল। আমি আগে বলেছি, প্রথম যে ভোর, সেই ভোরে কিন্তু আগুনের রং ছিল মোরগ ফুলের মতো লাল আগুন, দেশওয়ালীদের জ্বালানো আগুনের রং। কিন্তু এখানে নদীর জল কিন্তু মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে গেল। ব্যাপারটা দুটোই ফুলের কথা আছে, শিকার কবিতায় দুটো ফুলের কথা আছে, মচকা ফুল আর মোরগ ফুল। মোরগ ফুলের মতো লাল আগুন, আর মচকা ফুলের পাপড়ির মতো লাল কি হয়ে গেছিল? নদীর জল। তারপরে আসলে তাহলে কি জানা গেল? যে সেই হরিণটিকে গুলি করে হত্যা করা হয়েছে। এই নাগরিক সভ্যতার শিকারীরা তাকে হত্যা করেছে এবং তাকে নদী থেকে তুলে এনে তাকে কি করেছে? শিশির ভেজা ঘাসের বিছানাতে বসে সে শিকারীরা, যাদের চুলগুলো ছিল টেরিকাটা, টেরিকাটা কয়েকটা মানুষের মাথা, আসলে সেই টেরিকাটাটা আসলে নাগরিকতার বার্তাকে বহন করে, সে নাগরিক সমাজের বার্তাকে বহন করে। এবং কি? সিগারেটের ধোঁয়া। এবং তারা কি খাচ্ছে? তারা সিগারেট খাচ্ছে, তার ধোঁয়া উঠছে, তার মানে আভিজাত্যের একটা প্রকাশ। এবং কত শিশির ভেজা গল্প তাদের মধ্যে, শিকারীদের মধ্যে। আগুন জ্বললো আবার, কারণ প্রথম ভোরে আগুনটা জ্বলেছিল দেশওয়ালীদের শরীরটাকে রাখবার জন্য, কিন্তু এবার যে আগুন জ্বললো আবার, মানে দ্বিতীয় আগুনের কথা বলা হচ্ছে। কারণটা কেন? কারণটা হচ্ছে সেই উষ্ণলাল হরিণের মাংস তৈরি করবার জন্য, যে হরিণটাকে শিকারীরা কি করেছিল? বধ করেছিল। যে হরিণটা সারা রাত ধরে চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে এসেছিল, তার মাংস তৈরি হয়ে এলো, তার উষ্ণ লাল মাংস তৈরি হলো। এবং সেই সেই কবিতায় কবি দেখাতে চাইছেন যে সেই সেই হরিণটা যেন নিথর ভাবে হিম নিস্পন্দন নিরপরাধ ঘুমে যেন সে
ঢলে পড়েছে হিম নিস্পন্দন। নিস্পন্দন, কোনো সারাশব্দ নেই, নিরপরাধ, তার মধ্যে কোনো অপরাধ ছিল না, তার অপরাধহীন ঘুমে সে যেন ঘুমিয়ে পড়েছে। এ হচ্ছে আমাদের কবিতার বিষয়বস্তু। এর পরের দিন আমরা কিন্তু এর পরের ক্লাসে আমরা কিন্তু কবিতার লাইন ধরে ধরে ব্যাখ্যা করব। তোমাদের কেমন লাগলো ভিডিওটা, তোমাদের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। এবং যদি আরো কিছু ইনফরমেশন দিতে হয় তাহলে অবশ্যই দেবো। অনেক ইনফরমেশন রয়েছে কিন্তু এতটুকু তোমাদের প্রয়োজন নেই যদিও। আর দ্বিতীয়ত কথা হচ্ছে এই ভার্চুয়ালে কতটা দেওয়া যায় এটা সব থেকে বড় কথা। যদি তোমাদের যদি আর কিছু প্রয়োজন হয় তুমি আমায় বলো, এবং নিশ্চিত তোমাদের ভালো লাগবে ক্লাসটা আশা করি। এবং কেমন লাগছে এটাও কিন্তু আমাকে জানাবে, তোমাদের ফিডব্যাকই হচ্ছে আমার মূল আসল বিষয়। এবং আমাদের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে, আমাদের ফেসবুক পেজটাকে তোমরা ফলো করবে। হ্যাঁ, অল দ্য বেস্ট, সবাই ভালো থেকো এবং তোমরা ভালো করে পড়াশোনা করো।